আপনারা দেখছেন ইমাজিন কমিউনিটি টিভি আর এই মুহূর্তে শুরু করছি প্রার্থীর মুখোমুখি অনুষ্ঠান। আজকে আমাদের স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার। আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত। একদম প্রথমেই জিজ্ঞাসা করব, পুরোদমে প্রচার চলছে, সকাল থেকে রাত আপনি প্রচারের ময়দানে একদম ঝাঁপিয়ে পড়েছেন। মানুষের কাছে কিভাবে কি বলছেন? মানুষের কাছে আমাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন, এই জেলায় নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী, যেভাবে পরিচালনা করছে আমরা ঠিক সেগুলোই মানুষের কাছে নিয়ে যাচ্ছি। মানুষের কাছে আমাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যে সরকার, বর্তমান সরকার একটা সাম্প্রদায়িক সরকার, যে সরকার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের অখণ্ডতা আজকে রক্ষায় ব্যর্থ। এবং এই ভারতবর্ষটাকে যারা ভাগ করতে চাইছে, যে সরকার, যে নেতৃত্ব নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন বা যে কর্মসূচি, যে প্রতিবাদ, একদিকে সেটা বলছি, আরেক দিকের ভারতবর্ষের সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া যে অভিযোগ আজকের সরকারের বিরুদ্ধে, এগুলোও মানুষের কাছে আমরা নিয়ে যাচ্ছি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের জন্যে একটি কন্যা থেকে আমাদের বয়স্ক মানুষ, একটা শ্রমিক থেকে একটা কৃষক, একটা ছাত্র থেকে একজন মহিলা, এরকম বিভিন্ন যে উন্নয়ন কর্মসূচি, একদিকে সোশ্যাল ডেভেলপমেন্ট, একদিকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই বার্তাটা এই বিষয়গুলোই মানুষের কাছে নিয়ে যাচ্ছে। আগামী দিন এগুলো সামনে রেখেই যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের আরও জোয়ার আসবে। এই জেলা, এই কেন্দ্র মুর্শিদাবাদ, বহরমপুর কেন্দ্র, এখানকার মানুষের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেটাই মানুষের কাছে বলছি, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। ছাত্র সংসদ থেকে বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনি, সেক্ষেত্রে এবার লোকসভা ভোট ক্ষেত্রটা আরো বড়, কেমন লাগছে? দেখুন, আমরা রাজনৈতিক কর্মী, সেই রাজনৈতিক কর্মী হিসাবে যখন যেখানে যা দায়িত্ব পেয়েছি বা দিয়েছে দল, আজ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতন একজন সাধারণ পরিবারের সন্তানকে তিনি এই দায়িত্ব দিয়েছে নির্বাচনে লড়ার, শ্রদ্ধা, সম্মান, প্রণাম জানাই। শুভেন্দু অধিকারীর সহযোগিতা 100%। এই জায়গায় দায়িত্ব ছোট থেকে, একটা সন্তান যেমন তার ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, একজন রাজনৈতিক কর্মীও মনে করেছেন যে এই বড় এলাকাটাকে, এখানকার মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই খাটতে কোনো অসুবিধা নাই, সকাল থেকে রাত্রি অধিক রাত পর্যন্ত আমরা মানুষের কাজ করি, কোনো অসুবিধা হবে না, ভালোই লাগছে। একটা চ্যালেঞ্জিং জব, বেশি মানুষের কাজ করাটা চ্যালেঞ্জিং জব। এই যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করাই তো মানুষের কাজ, এবং এটা আমি ভালোবাসি, এবং দ্বিতীয়ত ছোট থেকে বড় হয়েছি স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে, তাই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার একটা অভ্যেস আমাদের আছে, সেটাকে জয় করতে হবে। এই মানসিকতা নিয়েই কিন্তু মানুষের সাথে থাকি, মানুষের সাথে মিশি, মানুষের কাজ করি, ভুলভ্রান্তিও হয়, আবার সেগুলো সংশোধনও করি। বহরমপুর লোকসভা, যেখানে 4 জন প্রার্থী রয়েছেন, কিন্তু লড়াই মুখোমুখি, অধীর চৌধুরী ভার্সেস অপূর্ব সরকার, চতুর্মুখী লড়াই নয় কেন? দেখুন, আমাদের অভিজ্ঞতা বলছে এবং বিগত দিনের নির্বাচনগুলো বলছে, এবং বর্তমানের কংগ্রেসের ভূমিকা বলছে, সিপিএমের ভূমিকা বলছে, বিজেপির ভূমিকা বলছে, যে বিগত দিনেও এই জেলায় তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস, বিজেপি, সিপিএম সবাই এক জায়গায় হয়ে তৃণমূলকে এখানে ঠেকাও, তৃণমূলকে আটকাও, এখানকার মানুষ তৃণমূলমুখী হয়ে যাচ্ছে। সেই আটকাতে গেলে এখন বিভিন্ন মেরু, কংগ্রেসের সাথে সিপিএমের
মিলন হওয়ার কোনো সম্ভাবনা নাই ইডিওলজিতে। কংগ্রেসের সঙ্গে বিজেপির সর্বভারতবর্ষব্যাপী লড়াই সবাই জানে, সেখানে ইডিওলজিতে মিল হওয়ার কোনো জায়গা নাই, সুযোগ নাই। কিন্তু একটা ব্যতিক্রমী কেন্দ্র এই মুর্শিদাবাদ, এই বহরমপুর কেন্দ্র, এখানে কিন্তু এই মিলটা আছে। এরা পঞ্চায়েত নির্বাচন একসাথে লড়েছে, আমরা কয়েক মাস আগে দেখেছি। স্বাভাবিকভাবেই তারই রিফ্লেকশন হিসাবে সিপিএম গোটা ভারতবর্ষে কংগ্রেসের বিরোধিতা করলেও এই সিটে এসে সিপিএম অধীর চৌধুরীকে সমর্থন দিচ্ছে। সিপিএমের হাতে কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, নেতা কর্মী অধীরবাবু নিজের তালিকা বার করেছে। সেই তালিকা যারা খুন হলো সিপিএমের হাতে, অধীরবাবু সেই সিপিএমের হাত ধরেছে। একইভাবে যখন এখানকার উন্নয়ন নিয়ে সে কাঁদি মাস্টার প্ল্যান নিয়ে যখন বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার তার ন্যায্য প্রাপ্য রাজ্যের ন্যায্য প্রাপ্য এখানকার কাঁদি মাস্টার প্ল্যানের যে 11টা ব্লক আছে বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ মিলিয়ে, এখানকার যখন টাকা দিচ্ছে না বিজেপির সরকার, যে টাকা না দেওয়ার জন্যে কাজ আটকে যাওয়ার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা পূরণ করে দিয়ে কাজটা চালু করছে। অধীর চৌধুরী এখানকার সাংসদ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পার্লামেন্টে বহু কথা বলছে, কিন্তু বিজেপি যখন টাকা দিচ্ছে না বিজেপির সরকার এখানকার মানুষের জন্যে, এখানকার মানুষের স্বার্থে, গঙ্গা ভাঙন তার সাথে আছে। অধীর চৌধুরীর কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে এখানকার মানুষের স্বার্থে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, বা আমরা দেখতে পাচ্ছি না পার্লামেন্টের যে যে বিষয়গুলো টিভিতে দেখাচ্ছে বা ওদের যা ডকুমেন্টেশন আছে। তাই স্বাভাবিকভাবেই অধীর চৌধুরী বিজেপিকে বঞ্চনার বিরুদ্ধে কিছু নাই, সিপিএমের হাতে আমাদের খুন হয়েছে সেই সিপিএমের হাত ধরছে। এটা তো একটা মানুষ যে বুঝে যাচ্ছে, জেনে যাচ্ছে। আবার কখনো অধীর চৌধুরী যোগীর বাড়িতে গিয়ে, আদিত্যনাথ যোগীর বাড়িতে গিয়ে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন গোটা ভারতবর্ষের কংগ্রেস লড়াই করছে বিজেপির বিরুদ্ধে, অধীর চৌধুরী তখন নাস্তা করতে যাচ্ছে যোগীর বাড়িতে। অনেকেই বলছে, শোনা যাচ্ছে যে বহরমপুর লোকসভায় লড়াইটা গুরু শিষ্যের। যদি একথা ঠিক হয় তাহলে গুরুর কাছ থেকে সরে গেলেন কেন? রাজনীতিতে আমি গুরু শিষ্য এই কথাটা মানি না। নিশ্চয়ই গুরু মানি, শিষ্য মানি, সেটা অন্য দিক। রাজনীতির একটা লিডার, একটা কর্মী, একটা বড় নেতা, একটা ছোট নেতা। রাজনীতি একটা চেয়ার, যে যখন দায়িত্বে থাকে, আমি ছোট থেকে এটা আমার অভ্যেস যে চেয়ারকে সম্মান দাও, চেয়ারের যা নির্দেশ দেবে সেই নির্দেশটা মানো। লাইক অ্যাজ যে ওয়ার ফ্রন্টের একজন সৈনিক, তার ব্রিগেডিয়ার, তার কর্নেল যে নির্দেশ দেবে, একজন সৈনিক যেমন মানে, আমি একজন রাজনৈতিক সৈনিক মনে করি, যিনি চেয়ারে থাকেন তার কথা মানি, সেই মেনেই কাজ করেছি। আজকে রাজনৈতিক দল পাল্টিয়েছি, আমার ব্রিগেডিয়ার, আমার কর্নেল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই এই লড়াইটা একটা রাজনৈতিক লড়াই, এই লড়াইটা উন্নয়নের লড়াই, এই লড়াইটায় বঞ্চনার প্রতিবাদের লড়াই। যে উন্নয়নের লড়াই অধীর চৌধুরী পার্লামেন্টে করলো না, যে বঞ্চনা এখানকার মানুষ হলো তার বিরুদ্ধে প্রতিবাদ জানালো না, এগুলোর বিরুদ্ধেই আজকের লড়াই, এখানকার উন্নয়নের জন্য, এখানকার মানুষের সাথে কাজ করার জন্য। একদিকে কুড়িবারের সাংসদ, অন্যদিকে তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও বটে, এবং পাশাপাশি আপনি রয়েছেন বিরোধিতায়। সেক্ষেত্রে কতটা আত্মবিশ্বাসী আপনি? দেখুন, আজকের সংগঠন যে জায়গায় দাঁড়িয়ে আছে, একটা রাজনৈতিক দল যদি পিরামিড মনে করা হয়, ধরুন আজকে 10 নম্বর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্টটা পিরামিড, সেই পিরামিডের মাথায় আজকে এমপি, পিরামিডের নিচে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে কারা থাকে? ছোট লিডার, মাঝারি মাপের নেতা, কর্মী, সমর্থক, এগুলো নিয়েই একটা পিরামিডের স্ট্রাকচার তৈরি হয়েছে। আজকে নিচের পিরামিডের স্ট্রাকচারে কিন্তু কেউ নাই। আমরাই একদিন ছিলাম, আমাদের মতন বিধায়করা ছিল, আমাদের মতন ব্লক সভাপতিরা ছিল, আমাদের মতন বুথ স্তরের কর্মীরা ছিল, আমাদের মতন সমস্ত শাখা সংগঠনের নেতা নেত্রীরা ছিলেন। আজকে কিন্তু তারা কেউ নাই। আজকে সবাই কিন্তু সবাই
উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। স্বাভাবিকভাবে নিচতলা যদি একটা বাড়ির ভিত যদি ভেঙে যায়, কিছু না থাকে, সে বাড়িটা কখনো টিকতে পারে না। তাই স্বাভাবিকভাবেই আজকে যখন যেখানে যাচ্ছি, যেখানে আমরা মিটিং করছি, সভা করছি, সেখানে জনজোয়ার হচ্ছে। কারণ যারা মানুষের সাথে থাকে, গ্রাসরুটে থাকে, যারা এতদিন তার দেহটা তুলে ধরেছিল, তার লড়াই করেছিল, সিপিএমের হাতে খুন হয়েছে, সিপিএমের হাতে মার খেয়েছে, মিথ্যা মামলায় জেল কেটেছে, আমিও একজন তার মধ্যে। অনেক বহু ছেলে, বহু কর্মী আমাদের। স্বাভাবিকভাবেই নিচের তলায় কর্মী না থাকলে একটা দলের, রাজনৈতিক দলের যা অবস্থা হয়, যেমন একটা পিরামিডের নিচের যদি অস্তিত্ব না থাকে, ভিত না থাকে, তাহলে পিরামিড যেমন টেকে না। আজকে কংগ্রেস দলের অবস্থা এই পশ্চিমবাংলায় নয়, গোটা মুর্শিদাবাদ জেলা শুধু নয়, গোটা বাংলার যে অবস্থা, এই লোকসভা নির্বাচনে প্রমাণ হবে মুর্শিদাবাদের অবস্থাটাও তাই। ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপও বাড়ছে, মানুষ কি ভোট দিতে পারবেন? অবশ্যই। আমি দেখিনি কোনোদিন লোকসভা বিধানসভায়, তো আমরা তো ভোট করে এসেছি। অধীরবাবু আজ এগুলো বলছেন বলে বাজার গরম করার চেষ্টা করছেন। দেখুন, এখানেও সেই আমার এক কথা, অধীরবাবু এখানে বলছেন যে 36% ক্যান্ডিডেট দিতে পারেনি বাংলায়। অধীরবাবু একবারও বলছেন না এখানে যে ত্রিপুরাতে ওনার নিজের দল কংগ্রেস একটাও টিকিট দিতে পারেনি, সিপিএম টিকিট দিতে পারেনি, সিপিএমের নেতারা বলছে না। সেখানে তৃণমূল তো ছেড়েই দেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি শাসিত সরকার, সেখানে পঞ্চায়েত নির্বাচনে 97% টিকিট দেওয়া যায়নি, মানে ভোটে দাঁড়াতে পারেনি। সেখানে বিজেপি সন্ত্রাস করে সব দখল করে নিল। অধীরবাবু একটি শব্দও কিন্তু ব্যবহার করছে না বিজেপির বিরুদ্ধে। উত্তরাখণ্ডে সমস্ত পঞ্চায়েত নির্বাচনের সিট দখল করে নিল বিজেপির সরকার, সেখানেও বিজেপির সরকার। অধীরবাবু কিন্তু বলছেন, আমি কেন আমরা বলছি যে বিজেপির সাথে আজকে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ খুব। তাই এখানে সন্ত্রাসের কোনো বিষয় নয়, এখানে বিজেপির পঞ্চায়েত আছে, এখানে মিলিজুলি বিজেপি কংগ্রেস পঞ্চায়েত আছে। স্বাভাবিকভাবেই এখানে ভোট মানুষ দিতে পারবে, এবং আমরা বলছি মানুষ ভোট গণতন্ত্রের উৎসবের মেজাজে দেবে। বিরোধীরা আরেকটা অভিযোগ করছে যে বিগত পঞ্চায়েত নির্বাচনে যেটা দেখা গেছে যে তৃণমূল নাকি বুথ দখল করেছে, এবার লোকসভা নির্বাচনেও কি সেটা হবে? সেটা নিয়েও কি আশঙ্কা করছেন তারা? এখানকার মানুষ জানে, এই বহরমপুর শহরের মানুষরা জানে যে একদিন শঙ্কর দাস পাল এখানে দাঁড়িয়েছিলেন, কংগ্রেসের প্রার্থী। হ্যাঁ, সেদিন অধীরবাবু এখানকার বহরমপুরের মানুষকে ভোট দিতে দেয়নি। এখানে জ্যোতিবাবু এলেন, সেদিনের মুখ্যমন্ত্রী, তার মাথায় হাত রাখলেন সার্কিট হাউসে। সেদিন রবিনহুড সন্ধ্যেবেলা থেকে বাজারে বেরিয়ে পড়ল এই বহরমপুর শহর সংলগ্ন অঞ্চলগুলোতে। একটিও কংগ্রেসের পার্টি অফিস তিনি রাখলেন না, ভেঙে চুরমার করে দিলেন। লালদিঘির কাউন্সিলর ওঙ্কার মুখার্জি মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি করে দিলেন অধীরবাবু এবং তার বাহিনী, তার সেদিনের যে বাহিনী ছিল তারা। এখানে কংগ্রেসকে ভোট দিতে দিল না অধীরবাবু। এখানে 98 সালে নির্বাচন হয়েছে, পৌর নির্বাচন। সেই পৌর নির্বাচনে কাউকে বুথে এজেন্ট বসতে দেয়নি অধীরবাবু। মনে পড়ে আপনাদের? 25-0, 23-0 রেজাল্ট হয়েছিল। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল 23-0 জিতল অধীর চৌধুরী। একজনকেও বুথে এজেন্ট বসতে দেয়নি, বুথ দখল করে এক একজন 20টা, 25টা, 30টা, 50টা করে ভোট দিয়েছে। এই বহরমপুরের মানুষ সাক্ষী। তাই আর তার মুখে এখানে বুথ দখল, এই কথাটা তার মুখে আজকে মানাচ্ছে কিনা এখানকার মানুষ বলবে। আমি বলবো না, নিশ্চিন্তে মানুষকে বলবো, আপনাদের মধ্য দিয়ে উৎসবের মেজাজে ভোট দিতে যাবেন, উৎসবের মেজাজে ভোট দিতে যাবেন এবং সেই ভোট উৎসবে অংশগ্রহণ করবে। আমরা সমস্ত সহযোগিতা করব। এবার রাজনীতির বাইরে একটু ব্যক্তিগত প্রশ্ন। অপূর্ব সরকার স্টিল নাও ব্যাচেলার, রাজনীতির বাইরে সময় কাটান কিভাবে? সকাল থেকে রাত্রি পর্যন্ত রাজনীতি করি, আর যেটুকুনি সময় পাই খবরের কাগজ, জার্নাল, বই, টিভি একটু দেখি, নিউজগুলো শুনতে হয়। হ্যাঁ, এর বাইরে কম্পিউটার, নেট ফেট নিয়ে যেটুকুনি, সবটাই কিন্তু কাজের জন্যে, কাজের মধ্যেই থাকি। এবং বই পড়াটা বলতে পারেন আমার একটু নেশা। পেপার পড়া, বই পড়া, এগুলো আমার একটু নেশার মধ্যে আছে, যদি এখন সময় পাই না। চেষ্টা করি। এটাও শোনা যায় যে সকাল থেকে রাত আপনি নাকি চা খেতে খুব ভালোবাসেন। অবশ্যই, চিনি ছাড়া লিকার চা খাই। যতবার খুশি দেবেন আমি ততবার চা খাবো, চিনি ছাড়া লিকার। তার সেটা যদি 100 কাপও গোটা দিনে হতে পারে, হয়েও যায় কোনো দিন, তাতেও কিন্তু আমার কোনো আপত্তি নাই। আমি এতটাই চা খেতে
পছন্দ করি এবং ভালোবাসি। সকাল থেকে রাত প্রচার করছেন, প্রচারেও কি চা পান হচ্ছে? অবশ্যই, মাঝে মধ্যে নেমে যাচ্ছি, কোথাও চা পেলে লিকার চা খেয়ে নিচ্ছি। তাহলে কি বলা যায় যে এই এনার্জিটা আপনি পাচ্ছেন চা থেকে? অবশ্যই এনার্জিটা পাচ্ছি চা থেকে। এবং সেকেন্ড থিং, যখন প্রচারে বেরোচ্ছি, মানুষ যে আশীর্বাদ করছে, মানুষ যে দোয়া দিচ্ছে, মানুষ যে সহযোগিতা করছে, বলি আপনাকে, মালা কেউ পড়াচ্ছে, কেউ ফুল ছিটাচ্ছে। সিগনিফিক্যান্ট হচ্ছে যে যখন প্রত্যন্ত গ্রামে যাচ্ছি, আমার মা বোন তারা শঙ্খ বাজিয়ে, উলু দিয়ে, চন্দনের তিলক পরিয়ে যখন বরণ করছে, তখন কিন্তু আমার মানে এতটাই অনুপ্রাণিত হচ্ছে এবং তাদের প্রতি আমার এতটাই শ্রদ্ধা বেড়ে যাচ্ছে, সম্মান বেড়ে যাচ্ছে যে আমাকে তারা চেনে না, আমাকে তারা জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর একজন সৈনিক, তার গ্রামে গেছি, তার চন্দনের ফোঁটা দিয়ে, উলু দিয়ে, শঙ্খধ্বনি বাজিয়ে তারা আমাকে বরণ করছে, মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। আমি সত্যি অভিভূত। তাদের এই যে আমার প্রতি তাদের যে ভালোবাসা, এটা এতটাই ঋণী। আমি জানি না আমি আগামী দিনে এই ঋণ কী করে শোধ করবো তাদেরকে। আপনি বললেন যে বই পড়তে ভালোবাসেন অবসর সময়ে, রাজনীতির বাইরে, আর সিনেমা, গান শুনতে ভালোবাসেন? গান অবশ্যই শুনি। গান শোনার জায়গা হচ্ছে আমার গাড়ি। আমি গাড়িতে চাপলে আমার গানটা বাজবে আর কি। রাজনীতির বাইরে অপূর্ব সরকার একটু অন্যরকম, যেটা হয়তো আমাদের দর্শকরা এতদিন জানতেন না, সেই সিক্রেটগুলো। না, আমি বই পড়ি, গান শুনি, এবং গান শোনার জায়গা হচ্ছে বাড়িতে তো সময় পাই না সকাল থেকে রাত্রি পর্যন্ত। গাড়িতে থাকলে গানটা শুনি, চাটা খেতে ভালোবাসি। আর এমনি কোনো বিষয় নাই। একটু আমি আড্ডা প্রিয় ছেলে, আড্ডা মারতে ভালোবাসি। চায়ের দোকানের রকে এখনও বসি, চায়ের দোকানের বেঞ্চে আমি এখনও বসি। সময় যখন যেটুকুনি পাই, যে আমার খুব পছন্দের জায়গা হচ্ছে আমার শহরের বিভিন্ন চায়ের দোকানের ঠেক, বিভিন্ন আড্ডার ঠেক। সেটা মাটি হলো না, সেটা বেঞ্চ হলো না, সেটা চেয়ার হলো, এটা আমার কাছে বিষয় নয়। ওখানে গেলে একটা নিজের মতন করে সবার সাথে, সেটা বয়সটাও ম্যাটার করে না আমার কাছে। সেটা একটা বয়স্ক মানুষও হতে পারে, আজকের কলেজের ছাত্ররাও হতে পারে। এটা আমি এখনও রেগুলারলি এখনও এখান থেকে প্রচার সেরে ফিরে যখন বাড়ি যাই, সেই ঠাকে হয়তো কোনো একটা ঠ্যাক খোলা আছে, ঠাকে একটু বসলাম, ওরা চা খাওয়ালো। চায়ের দোকানও রেডি থাকে রাত্রি 12টা, 12:30 পর্যন্ত চায়ের দোকান আমাদের জন্য বসে থাকে, রেডি থাকে চা খাওয়ানোর জন্য। এবার আসি শেষ প্রশ্নে। 29শে এপ্রিল বহরমপুর লোকসভায় নির্বাচন, জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? মানুষের যা সাড়া পাচ্ছি, মানুষ যেভাবে মমতামুখী হয়েছে নেতৃত্বে শুভেন্দু অধিকারী এই জেলায়, নিশ্চিতভাবে বলতে পারি 42-এর জায়গায় মুর্শিদাবাদ 3-3 হবে। বহরমপুর কেন্দ্র নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাবে। এবং এর সাথে আমার যেটা লক্ষ্য, আমার যেটা স্বপ্ন বা আমার যেটা ইচ্ছা এই কেন্দ্রের জন্য, আমি ব্যাচেলার, এক্ষুনি বললাম, আমার কোনো সংসার নাই ঠিক, কিন্তু আমার সন্তান আছে। কথাটা অবাক লাগলেও কথাটা সত্যি। এটা আমি বলেছি এবং চেষ্টা করছি সেই জায়গায় পৌঁছানোর জন্যে, যে আমার সন্তানটার নাম হচ্ছে উন্নয়ন। কাঁদিতে এটা আমি বলেছিলাম যে এই হচ্ছে আমার স্বপ্ন। একটা বাবা মা তার সন্তানকে যেভাবে প্রতিপালন করে, মানুষ করে, তার বাবা মায়ের চোখে মাথায় যে চিন্তা, চোখে যে স্বপ্ন একটা সন্তানকে ঘিরে থাকে, উন্নয়নটাকে ঘিরে কিন্তু আমার সেই স্বপ্ন আছে। এখন কাজের ক্ষেত্রটা অনেক বড় হয়েছে, কাঁদি বিধানসভা ছেড়ে স্বাভাবিকভাবেই সন্তানও বড় হচ্ছে। কাঁদি বিধানসভায় ছোট ছিল সন্তান, বহরমপুর লোকসভার মধ্যে আজকে সেই সন্তানটা বড় হয়েছে। সেই সন্তানটাকে একটা বাবার মায়ের মাথায় যেটা চিন্তা থাকে এবং চোখে যেটা স্বপ্ন থাকে, সব পৃথিবীর আদর্শ সন্তান তাকে গড়ে তোলার ক্ষেত্রে এই উন্নয়ন নাও আমার সন্তানটাকে, আমার ইচ্ছা, আমার স্বপ্ন, আমার চিন্তা, আমার উদ্যোগ, আমার পরিশ্রম, সবটাই কিন্তু আমার যে জুরিডিকশান, লোকসভা জুরিডিকশান, মুর্শিদাবাদ জেলা, এটা ঘিরে কিন্তু আমার আছে। এবং সে নিয়ে ইতিমধ্যেই কিন্তু চিন্তাভাবনা করা শুরু করেছি। কারণ মানুষ যেভাবে আশীর্বাদ করছে, দোয়া দিচ্ছে,
সহযোগিতা এটাও শোনা যাচ্ছে যে ভোটের 7 দিন আগে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন এবং 7 দিন ক্যাম্প করে তিনি সব রকম ভাবেই আপনার পাশে থাকবেন। কতটা স্বস্তিতে আপনি? অবশ্যই থাকবে। শুভেন্দু অধিকারী একটা আন্দোলনের মধ্য দিয়ে লিডার হয়েছে এবং শুভেন্দু অধিকারীর পরিবারের ইতিহাস যদি দেখা যায় যে রবিনহুড হয়ে তাকে লিডার হতে হয়নি, তার শরীরে কিন্তু স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের জেলখাটা পরিবারের সন্তান, তার রক্ত কিন্তু তার ধমনীতে বইছে এবং তারা পারিবারিকভাবে একদম সবাই বাড়ির, যেমন স্বাধীনতা আন্দোলনে একদিন তাদের পূর্বপুরুষরা অংশগ্রহণ করেছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বলুন, শান্তিতে বলুন, সমৃদ্ধিতে বলুন, সংগঠনে বলুন, তারা কিন্তু সেই রক্তের ধারক আর বাহক। এবং নন্দীগ্রামের যে আন্দোলন, এরকম বহু আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তিনি যখন মানুষকে কমিট করেছিলেন যে যে বিষয়গুলো, সেগুলো কিন্তু করে দেখিয়েছেন বা করেছেন। এবং আমি দেখেছি এই অল্প দিনের মধ্যে, যদিও তার পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্কটা প্রায় 11 বছর হলো তার পরিবারের সাথে আমার সম্পর্ক, তিনি কিন্তু এক কথার মানুষ, কাজের মানুষ। তিনি কিন্তু দ্বিচারিতা করেন না, মিথ্যা কথা বলেন না, যেটা বলেন তিনি সেটা করেন এবং সেটা করে দেখান। এটাই হচ্ছে তার কাছে একটা আদর্শ লিডার। এবং আদর্শ লিডার তিনি এই কারণেই, তার মধ্য দিয়ে আমরা যে নির্দেশগুলো পাই, আমরা যে আমাদেরও সমালোচনা যখন পাই, আমাদেরকে যখন সংশোধন করে দেয় এবং মনে হয় যে সত্যি করেই একজন লিডার এরকম হওয়া উচিত। তাকে রবিনহুড হয়ে লিডার হতে হয়নি, আতঙ্কের কারণ ঘটিয়ে তাকে লিডার হতে হয়নি, এখানকার বহরমপুরের মানুষ জানে। স্বাভাবিকভাবেই তিনি যখন বলেছেন, তিনি দেখুন আর কটা দিন তো, নিশ্চিত তিনি এখানে থাকবেন, মানুষের কাছে যাবেন, মানুষের কাছে কথা বলবেন, নিশ্চিত থাকুন, উনি থাকবেন এখানে। রাজনীতির ময়দান থেকে ব্যক্তিগত জীবনের কিছু বিষয়, অকপটে ছিলেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। প্রার্থীর মুখোমুখি অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন ইমাজিন কমিউনিটি টিভি। নমস্কার। নমস্কার।